হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা প্রত্যেকটা ভিডিওতে অল্প অল্প করে আমরা আমাদের যে এডুকেশন সিলেবাস সেটাকে শেষ করার চেষ্টা করছি। তো আমরা খুব অল্প অল্প করে প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করছি, যাতে আমরা সেই ভিডিওটা দেখার পরে আমরা সেই বিষয়টাকে খুব সহজে নিতে পারি। অনেক বিষয় কিন্তু আমরা ভিডিওতে আলোচনা করছি না, মানে একটা ভিডিওতে আলোচনা করছি না। তো তোমরা ভিডিওগুলো দেখবে এবং সেখান থেকে অবশ্যই বুঝতে পারবে, কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবে। তো যাই হোক, গত ভিডিওতে আমরা জেনেছিলাম আমাদের এই সমগ্রতাবাদ বা গেস্টাল্ট থিওরি বা অন্তর্দৃষ্টিমূলক শিখন, সেখানে কাকে বলে জেনেছি, তার বিভিন্ন পরীক্ষাগুলো জেনেছি, সেখানে স্তর এবং বৈশিষ্ট্যগুলো জেনেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা আরো দুটি গুরুত্বপূর্ণ বিষয় জানবো। তো সেই দুটি গুরুত্বপূর্ণ বিষয় কি কি? এক হলো এই অন্তর্দৃষ্টিমূলক শিখনের মূল নীতিগুলো কি কি, আর একটা হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখনের গুরুত্ব, মানে শিক্ষাগত গুরুত্ব। অন্তর্দৃষ্টিমূলক শিখন শিক্ষাক্ষেত্রে কিভাবে প্রভাব বিস্তার করছে সেটা আমরা জানবো। তাহলে প্রথমত আমরা জানবো কি অন্তর্দৃষ্টিমূলক শিখনের নীতি। অন্তর্দৃষ্টিমূলক শিখনের নীতি। অন্তর্দৃষ্টিমূলক শিখনের নীতি, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, অন্তর্দৃষ্টিমূলক শিখনের নীতি বিভিন্ন বইতে বিভিন্ন রকম নীতি দেওয়া আছে। কোনো বইতে লেখা আছে মূল নীতি 4টি, আবার কোনো বইতে একসঙ্গে অনেক নীতি দেওয়া আছে। তো আমরা মোটামুটি ওইভাবে কিছু লিখবো না, আমরা এইভাবে পয়েন্ট দেব এবং তারপরে লিখবো যে অন্তর্দৃষ্টিমূলক শিখনের কতগুলো গুরুত্বপূর্ণ নীতি রয়েছে। সেই গুরুত্বপূর্ণ নীতিগুলি হলো নিম্নরূপ। এইভাবে আমরা 1 নম্বর 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবো। তো এই অন্তর্দৃষ্টিমূলক শিখনের গুরুত্বপূর্ণ যে নীতিগুলো রয়েছে, তার মধ্যে প্রথমে আমরা যে নীতিটার কথা জানবো সেটা হচ্ছে সম্পূর্ণতা। তাহলে আমরা প্রথম যে নীতিটা জানবো সেটা হচ্ছে কি সম্পূর্ণতা। সম্পূর্ণতা, দেখো গেস্টাল্ট তত্ত্বের মূল কথাই হচ্ছে সম্পূর্ণতা। কারণ কি, গেস্টাল্ট তত্ত্বে বলা হয়েছে যে আমরা যদি না পুরো বিষয়টাকে দেখি, পুরো সমস্যাটাকে দেখি, তাহলে কোনোদিনই আমাদের মধ্যে অন্তর্দৃষ্টির সৃষ্টি হবে না, অর্থাৎ আমরা অন্তর্দৃষ্টির মাধ্যমে সমস্যার সমাধান করতে পারবো না। এটাই হচ্ছে গেস্টাল্ট তত্ত্বের মূল কথা। তো এটাকেই আমরা শিক্ষাক্ষেত্রে দেখি। কিভাবে দেখি? ধরো, তোমাকে যদি বলা হয় যে একটা চাকা দেখানো হলো, একটা চাকা দেখানো হলো, তোমাকে বলা হলো এটা কিসের চাকা। তো তুমি সেই চাকাটা দেখে কিন্তু খুব সহজে বলতে পারবে না যে এটা কিসের চাকা। চাকা তো আমরা অনেক কিছুতেই ব্যবহার করি, তাই না? গাড়িতেও ব্যবহার করি, ঠিক আছে, মোটর সাইকেলেও ব্যবহার করি, আবার মারুতিতেও ব্যবহার করি, আবার লরিতেও ব্যবহার করি, আবার বাসে ব্যবহার করি। কিন্তু আমি যখন তোমাকে একটা চাকা দেখাবো, তখন তুমি খুব সহজে বলতে পারবে না যে এটা কিসের চাকা। কিন্তু আমি যদি তোমাকে প্রথম একটা ট্যাক্সি দেখাই বা কার যেটাকে বলি, সেটা যদি দেখাই এবং তারপরে যদি আমি তার একটা অংশকে দেখাই, মানে ওই একটা চাকাকে যদি দেখাই যে এই চাকাটা কিসের, তখন তুমি কিন্তু খুব সহজেই বলতে পারবে এটা ওই কারের চাকা, মানে ওই গাড়িটার চাকা। কারণ কি, আমরা পুরো বিষয়টাকে প্রথম দেখেছি, তারপরে সেখান থেকে আমরা কিছু জেনেছি, তারপরে যখন সেখান থেকে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে বা কোনো সমস্যা দেওয়া হবে, আমরা সেই সমস্যাটা সমাধান করতে পারবো। এর মূল কারণ কি, সম্পূর্ণতা। যখন আমাকে ওই কারের মধ্যে যখন একটা চাকা দেখানো হলো, ওই গাড়ির ব্যবহারের চাকাগুলো, তখন আমরা কিন্তু মনে মনে ওই পুরো গাড়িটাকে মনে মনে আঁকছি। তো সেখানে আমরা দেখলাম যে চাকাটা ওটা মানে ওই কারের চাকা। তাহলে এখানে মূল বিষয় হচ্ছে সম্পূর্ণতা। আমরা সম্পূর্ণ বিষয়টাকে দেখব, সেখান থেকে যখন কোনো সমস্যা থাকবে সেটা আমরা অন্তর্দৃষ্টির মাধ্যমে সমাধান করার চেষ্টা করব, মনে মনে ভেবে উত্তর দেব। এটাকেই অ্যাকচুয়ালি অন্তর্দৃষ্টি, ঠিক আছে? এটা গেল কি সম্পূর্ণতা। দ্বিতীয়ত দেখো সাদৃশ্যের নীতি। সাদৃশ্য মানে কি? মিল। তাহলে মিল বলতে কি না, মিল থাকবে। এমন কিছু কিছু বিষয় আছে যেগুলোর মধ্যে মিল থাকে, আর সেগুলোকে আমরা কিন্তু খুব সহজেই চিনে নিই, তাই না? কিছু কিছু মিল থাকলে আমরা সেগুলোকে খুব সহজেই চিনে নিই। যেমন
আমাদের সামনে বিভিন্ন আকারের বল রাখা হলো, মানে বিভিন্ন আকার এবং বিভিন্ন রঙের, এখানে রংটা মেন, ঠিক আছে, বিভিন্ন রঙের বল রাখা হলো। সেখানে হয়তো লাল রঙের কিছু বল, নীল রঙের কিছু বল, সাদা রঙের কিছু বল, এরকম রাখা হলো। আমাদের যদি সেটা বলে যে তোমরা এগুলো বেছে নাও, তাহলে দেখো আমরা লালগুলোকে একটা সাইড করব, সাদাগুলোকে একটা দিকে, নীলগুলোকে একটা দিকে। তার মানে কি আমরা সাদৃশ্য খুঁজে পাচ্ছি। যতগুলো লাল রঙের মানে লালের সঙ্গে লালের মিল থাকবে সেগুলোকে আমরা একদিকে করব। অর্থাৎ সাদৃশ্য যদি থাকে তাহলে সেখান থেকে আমরা সহজেই শিখে নিতে পারি বিষয়গুলো। সেটাই বলছে সাদৃশ্যের নীতি। তৃতীয়ত কি? নৈকট্যের নীতি। নৈকট্য মানে কি? পাশাপাশি বা কাছাকাছি বিষয়গুলো যদি থাকে, কাছাকাছি যদি বিষয়গুলো থাকে তাহলে সেখান থেকে আমরা কিন্তু বিষয়টাকে শিখে নিতে পারি। যেমন দেখো, আমরা অনেক সময় আকাশ ভরা তারার দিকে যদি তাকাই, সেখানে আমরা যদি কল্পনা করি সেই তারাগুলোকে আমরা বিভিন্ন আকৃতির করতে পারি। কোনোটা লাঠি আকৃতির, কোনোটা জেড আকৃতির, কোনোটা এ আকৃতির। হ্যাঁ, হয়তো বা যেটা আমরা জানি সাধারণত যে আমরা জিজ্ঞাসা চিহ্নের মতো সপ্তর্ষি মণ্ডল দেখতে পাই, আবার বক মণ্ডল দেখতে পাই। এইরকম যে আমরা কল্পনা করলে যে তারাগুলোকে বিভিন্ন আকারের করে নিতে পারি। কেননা তারাগুলো কাছাকাছি রয়েছে, আমাদের চোখে আপাতত কাছাকাছি দেখাচ্ছে, কিন্তু তারাগুলি অনেক দূরে দূরে অবস্থিত। সে যাই হোক, কিন্তু আমরা তো পৃথিবী থেকে আমরা তারাগুলোকে খুব কাছাকাছি দেখতে পাই। তো কাছাকাছি থাকার কারণে আমরা সেগুলোকে বিভিন্ন আকৃতি দিতে পারি, কেননা কাছাকাছি রয়েছে বলে, মানে নৈকট্য। এই জন্য বলা হচ্ছে যে নৈকট্যের নীতি এই গেস্টাল্ট বা অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণের একটা গুরুত্বপূর্ণ নীতি। আচ্ছা, 4 নম্বর কি? নিরবিচ্ছিন্নতার নীতি। নিরবিচ্ছিন্ন বলতে কি? নিরবিচ্ছিন্ন মানে কি? ধারাবাহিকতা থাকবে। এটাকে আমরা বলতে পারি কি? ধারাবাহিক। ঠিক আছে। তাহলে নিরবিচ্ছিন্নতা বা ধারাবাহিকতার নীতি কি? না, আমাদের কোনো বিষয়কে যদি ধারাবাহিকভাবে শেখানো হয় তাহলে আমরা সেই বিষয়গুলো খুব সহজেই শিখে নিতে পারবো। যদি যে কোনো জিনিস আমরা যদি ধারাবাহিকভাবে শিখি তাহলে আমরা সেগুলো খুব সহজেই শিখে নিতে পারবো। যেমন ধরো, আমি আজকে গেস্টাল্ট তত্ত্ব পড়াচ্ছি, কিন্তু আমি যদি কালকে আবার সেই বুদ্ধির থার্ডস্টোনের দলগত তত্ত্ব যদি পড়াই, হ্যাঁ, তো তাহলে কি সেটা একটা আলাদা বিষয়, এটা একটা আলাদা বিষয়। তাহলে আমাকে যখন পড়াতে হবে মানে গতকালের যে বিষয়টা পড়ানো হচ্ছে তার সঙ্গে রিলেটিভ কিছু বিষয় আজকে শুরুটা আপাতত রিলেটিভ বিষয় দিয়ে করতে হবে। তাহলে কি হয়? শিক্ষার্থীরা সক্রিয় হয়। এই জন্য বলা হচ্ছে কি ধারাবাহিকতা একটা গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ নীতি এই গেস্টাল্ট তত্ত্বে। তাহলে ধারাবাহিকতা বা নিরবিচ্ছিন্নতার নীতি। তাহলে ধারাবাহিকভাবে যদি কোনো বিষয়কে উপস্থাপন করা হয় সেগুলো আমরা খুব সহজেই শিখে নিতে পারি। তাহলে এটা ধারাবাহিকতার নীতি। আচ্ছা, আর কি? বন্ধনের নীতি। দেখো, বন্ধনের নীতি কি? বন্ধন বা আবদ্ধকরণের নীতি আমরা বলতে পারি এটাকে। বন্ধন বা আবদ্ধকরণের নীতি। বন্ধন বা আবদ্ধকরণ কি? আমাকে যদি বলা হয় এটা কি, আমাকে যদি বলা হয় যে এটা কি, এটা একটা বৃত্ত, তাই তো, এটা একটা বৃত্ত। কিন্তু যদি বলা হয় যে এই অংশটা কি, এটা কি, না এটা হচ্ছে কি অর্ধবৃত্ত। এটা কি অর্ধবৃত্ত, তাই তো, এটা হচ্ছে অর্ধবৃত্ত। তাহলে এটাকে আমরা বলছি কি অর্ধবৃত্ত। তাহলে এই অর্ধবৃত্তটা যখন আমরা বলছি তখন আমরা কিন্তু মনে মনে পুরো বৃত্তটার কথা ভাবছি, কারণ আমরা পুরোটা জেনেছিলাম বলে প্রথমেই আমরা এই যে এটাকে বৃত্ত বলে এটা আমরা সম্পূর্ণটা জেনেছিলাম বলেই তারপরে যখন হাফ করে দেওয়া হলো তখন আমরা বললাম যে কি এটা হাফ যখন, তাহলে এটা অর্ধবৃত্ত। তাহলে আমরা অর্ধবৃত্তকেও কিন্তু পুরো বৃত্তের মতো আমরা মনে মনে কল্পনা করি বা মনে করি বা ভাবি। আমরা যখন আমরা এটা অর্ধবৃত্ত বলছি তখন কিন্তু পুরো বৃত্তের কথাটা আমাদের মনের মধ্যে আসছে। তো এটাকে বলা হচ্ছে বন্ধনের নীতি বা আবদ্ধকরণের নীতি, এরকম। ঠিক আছে। 6 নম্বর কি? ফাঁক পূরণের নীতি।
ফাঁক পূরণের নীতি। ফাঁক পূরণের নীতি কিরকম? ফাঁক পূরণের নীতি বলতে দেখো, কখনো হয়তো এই যে যেমন এখানটায় এইটাকে যদি আমরা লক্ষ্য করে দেখবো বানানটা কিন্তু মিস্টেক আছে, কিন্তু তবুও আমরা যখন এটাকে পড়বো তখন আমরা এটা ভেবেই পড়বো যে লেখার সময় হয়তো কোনো কারণে রেপটা মানে মনে ছিল না, সেটাকে অ্যাভয়েড হয়ে চলে গেছে বা এড়িয়ে চলে যাওয়া হয়েছে অজ্ঞাত বশত, মানে জানি না যে কখন ছেড়ে চলে গেছে। কিন্তু আমরা যদি এটাকে পড়ি, এটাকে আমরা তো অর্ধবৃত্ত হিসাবেই পড়বো, কিন্তু এখানে একটা রেপ থাকা উচিত ছিল। তাহলে দেখো এই রেপ ছিল না, তবুও আমরা এটাকে বলছি অর্ধবৃত্ত, ঠিক আছে? তবুও আমরা এটাকে কিন্তু পড়ার সময় বলবো কি অর্ধবৃত্ত। ধরো আমরা ক্লাসে যখন আমরা শিক্ষক বলে তখন আমরা ক্লাস নোট নিই, তখন কিন্তু কিছু কিছু বানান আমরা অজ্ঞাতবশত ভুল হয়ে যায়, কিন্তু পড়ার সময় কি এত ভুলকে সংশোধন করে নিয়ে আবার পড়ার সময় নাও থাকতে পারে, তখন আমরা ওইগুলোকেই দেখে নিই, চোখ বুলিয়ে নিই, কিন্তু ওগুলোকে সঠিকভাবে দেখে দেখে চোখ বুলে, মানে আমরা এইরকম ধরো রেপ নেই অথচ আমরা বলেই যাচ্ছি যে অর্ধবৃত্ত বলছি। তাহলে কি এই যে রেপের জায়গাটা, এটা গ্যাপ ছিল কিন্তু আমরা ওটা মনে করছি না, আমরা সম্পূর্ণ অংশটাই ভেবে নিচ্ছি। তো এটার কথা বলেছি যে আমরা গ্যাপটাকে গ্যাপ বলে মনে করছি না, পুরো অংশটাকে দেখছি যেটা হওয়া উচিত। তো এটাকেই বলা হচ্ছে ফাঁক পূরণের নীতি। যে কিনা আমরা অনেক সময় যে বিভিন্ন বিষয়ে বা কোনো একটা বিষয় সেটার মধ্যে যদি কোথাও ফাঁক থাকে বা যদি কোথাও গ্যাপ থাকে, আমরা সেটার কথা না ভেবে আমরা পুরো বিষয়টাকে চিহ্নিত করতে পারি। আমি আর একটা উদাহরণ দিই। যদি আমাকে বলা হয় যে এটা কি, এটা হচ্ছে বলে দেবে যে এটা একটা ত্রিভুজ, কিন্তু একটু লক্ষ্য করলে দেখবে যে এখানে জোড়া নেই, তাহলে দেখো এখানে গ্যাপ ছিল কিন্তু তবুও আমরা এটাকে ত্রিভুজ মনে করছি, আমরা পুরো অংশ হিসেবে দেখছি। তো এটাকেই বলা হচ্ছে যে ফাঁক পূরণের নীতি, ঠিক আছে? তাহলে এই নীতিগুলো মোটামুটি আমরা লিখবো যদি 5 মার্কের পড়ি। আর অন্যান্য নীতি আছে সেগুলো দরকার নেই, মোটামুটি যে প্রধান নীতিগুলো সেগুলো আমরা লিখবো। তো এবার আমরা আর একটা বিষয় আজকে জানবো। তো আশা করবো যে এটা আমরা ভালোভাবে বুঝতে পারবো, আর আশা করবো তোমরাও এটা বুঝতে পারবে, আর এখান থেকে নোটস কিন্তু করতে পারবে, কোনো সমস্যা নেই। আর বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাও। তো এরপর আমরা আর একটা বিষয় জানবো বলেছিলাম, তো সেটা হচ্ছে কি গুরুত্ব। শিক্ষাক্ষেত্রে সমগ্রতাবাদের গুরুত্ব। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সমগ্রতাবাদী শিক্ষা কিভাবে সাহায্য করছে? এখানে আমি একটা কথা বলি যে আমাদের এই এডুকেশন সাবজেক্টটা এমন, তোমার যদি পরীক্ষায় পরে যে শিক্ষাক্ষেত্রে সমগ্রতাবাদের গুরুত্ব লেখো, সেখানে যদি তুমি সমগ্রতাবাদের সেই যে স্তর বা বৈশিষ্ট্যগুলো যেগুলো লিখিয়েছিলাম সেগুলো যদি এখানে লেখো তাও ভুল নয়, অথবা এখান থেকে যদি 2-1 পয়েন্ট এখানে লেখো, মানে আমি নিরবিচ্ছিন্নতা ওখানে লিখলাম, ফাঁক পূরণের নীতি, ফাঁক পূরণ মানে এটাকে একটু শিক্ষামূলক কথা বসিয়ে লিখলাম, অথবা সাদৃশ্যের কথা যদি এখানে লিখি তাও কিন্তু ভুল নয়। কারণ আমি শিক্ষা সম্পর্কিত যে কথাই এখানে লিখবো সেটাই ঠিক, মানে তোমরা শিক্ষা সংক্রান্ত যে কথাই ভাববে সেটাই কিন্তু পরীক্ষা লিখে আসবে, তার জন্য নাম্বার কাটা যাবে না। কারণ এডুকেশন সাবজেক্টে না ভুল শব্দটা খুব কম, কেবলমাত্র শর্ট কোশ্চেন ছাড়া এখানে ভুল হয় না, ঠিক আছে? লং প্রশ্ন তো ভুল হওয়ার চান্সই নেই, কারণ তোমরা যখন সেই শিক্ষামূলক শব্দগুলো লিখবে সেগুলো কোনো না কোনো দিক থেকে এটার সঙ্গে রিলেট থাকবে, ঠিক আছে? তো যাই হোক, শিক্ষাক্ষেত্রে সমগ্রতাবাদের গুরুত্ব আমরা জানব। প্রথমত কি, দেখো আমরা যখন এই ক্লাস 11-এ ভর্তি হয়েছিলাম প্রথম কি আমরা আমাদের পড়া শুরু করেছিলাম? প্রথম কিন্তু আমরা পড়া শুরু করিনি। আমরা প্রথমে সিলেবাসটা জেনেছিলাম,
আমরা প্রথমে সম্পূর্ণ সিলেবাসটা জেনেছিলাম, কারণ প্রথমে আমাদের সিলেবাস জানতে হবে যে আমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে এবং সেখান থেকে আমরা কি কি জানতে পারবো সেগুলো আমরা কিন্তু প্রথম জেনেছি, তারপর আমরা বই কিনেছি, তারপর পড়া শুরু। তাহলে দেখো প্রথমে সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু তোমাকে জানার প্রয়োজন ছিল, অর্থাৎ শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়ার আগে সেই শিক্ষা দিচ্ছ কেন, তার উদ্দেশ্য কি, সেটা তোমাকে আগে জানাতে হবে। তো সেটাই হচ্ছে সমগ্রতাবাদে বলা হয়েছে। সমগ্রতাবাদ তো এটা কি বলছে, সমগ্র অংশ, মানে তোমাকে সমগ্র সিলেবাসটা তাদেরকে প্রথম জানাতে হবে। বা আমি যে এর এই যে সমগ্রতাবাদ পড়াচ্ছি, এর উদ্দেশ্যটা কি, এটা কিভাবে শিক্ষাক্ষেত্রে সাহায্য করছে, যতক্ষণ না এটা এই অংশটা না আমরা জানছি ততক্ষণ কিন্তু আমাদের জানার কোনো মূল্য নেই। কারণ আমাদের জানা বিষয়গুলো যদি না আমরা প্রয়োগ করতে পারি তাহলে সেই জানার কোনো মূল্য থাকে না। তাহলে দেখো প্রথমে কি হবে না, শিখনের উদ্দেশ্য ব্যাখ্যা, মানে তোমাকে শিখনের উদ্দেশ্যটা প্রথম শিক্ষার্থীদেরকে জানাতে হবে। মানে তুমি তারা কেন শিখবে, তুমি কেন শেখাবে, তার উদ্দেশ্যটা কি সেটা তোমাকে জানাতে হবে। আর কি, সামগ্রিক বিষয় উপস্থাপন। সামগ্রিক বিষয় উপস্থাপন বলতে কি না, আমি ধরো মনে করো যে সমগ্রতাবাদের গুরুত্ব পড়াচ্ছি, গুরুত্ব পড়াতে পড়াতে দুটো পয়েন্ট আজ করলাম, ছেড়ে চলে গেলাম যে আগামী দিন আবার দুটো পয়েন্ট পড়াবো, এরকমটা যেন না হয়। আমি যখন একটা বিষয় পড়াচ্ছি সেই অংশের পুরোটাকে আমি শিক্ষার্থীদের সামনে তুলে ধরবো, তাহলে শিক্ষার্থীদের একটা ধারণা তৈরি হবে। কিন্তু আমরা যদি খাপছাড়া ভাবে শিক্ষার্থীর কাছে তুলে ধরি তাহলে কিন্তু তারা বুঝতে পারবে না হঠাৎ। কারণ কি, আমরা যখন শিক্ষাক্ষেত্রে সমগ্রতাবাদের গুরুত্ব জানবো, তখন যদি কিছুটা পয়েন্ট আজকে হলো, তার মানে কি এই মানে আজকে যে পাঠগুলো আলোচনা হলো সে সম্পর্কে একটা ধারণা হয়েছে, তারপরে তো শিক্ষার্থী অন্যান্য বিষয়গুলো পড়বে বা অন্যান্য বিষয়গুলো জানবে, বাড়িতে নানা রকম কাজ করবে, তার মাধ্যমে কিন্তু এই ধারণাগুলো লুপ্ত হয়ে যেতে পারে, মানে ভুলে যেতে পারে সে, তারপরের দিন আবার কিছুটা শুরু হবে। এইভাবে না করে শিক্ষার্থীদের সামনে যেটা শেখাবো সেটা পুরোটা ওই দিনই শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে, যাতে শিক্ষার্থীরা সঠিকভাবে বুঝতে পারে। আর কি, ধারাবাহিক ধারাবাহিক উপস্থাপন। ধারাবাহিক উপস্থাপনটা কি, মানে ধারাবাহিকতা বজায় রাখতে হবে, ধারাবাহিকতা বজায় রাখতে হবে। যেরকম ধরো আমাদের গেস্টাল্ট তত্ত্বের একটা মানে গেস্টাল্ট থিওরি রয়েছে, এর আগে আমরা জেনেছি, আমরা অনেক আগে যে ওই যে আচরণবাদের প্রথমে দিকে সেখানে আমরা জেনেছি স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্ব, প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্ব, এগুলো আমরা জেনেছি। মনে করো যে আমরা হয়তো আজকে সূচনা করেছি গেস্টাল্ট তত্ত্ব, মানে আজকে শুরু করেছি গেস্টাল্ট তত্ত্বে কিছু আলোচনা করব, সেখানে আমরা গেস্টাল্ট তত্ত্বের পরীক্ষা কিছু জানলাম, ঠিক আছে, পরীক্ষাটা শুধু জানলাম। তারপরে যদি আমি হঠাৎ করে অন্য একটা তত্ত্বে চলে যাই, ধরো মনে করো স্কিনারের সক্রিয় অনুবর্তনে চলে গেলাম, তাহলে দেখো এই তত্ত্বে তো আরো বিষয়গুলো ছিল, তার বৈশিষ্ট্য, তার স্তর, তার শিক্ষাগত গুরুত্ব, তার নীতি, এগুলো ছিল, কিন্তু এগুলো না করে সেখানে আমি চলে গেলাম। আমরা যখন সেই সক্রিয় অনুবর্তন পড়িয়ে এসে আবার এখানে ঢুকবো, তখন কিন্তু আগের যে বিষয়গুলো যেগুলো আমরা এখানে আলোচনা করছি সেগুলো আর মাথাতে থাকবে না। তাহলে কি করতে হবে না, এই বিষয়টা যখন আলোচনা করছি এটা যতদিন না শেষ হয় ততদিন পর্যন্ত আমাদের এই বিষয়টাই পড়াতে হবে, এই বিষয়টাই জানতে হবে, অর্থাৎ ধারাবাহিকভাবে কোনো একটা বিষয় আমাদের জানতে হবে। যেমন গণিতের ক্ষেত্রে কি হয়, শিক্ষার্থীরা যদি না ভালোভাবে যোগ বিয়োগ জানে তাদের কিন্তু সরল অঙ্কে যাওয়া যায় না, তাদেরকে সরল শেখানো যায় না, তাদের প্রথমে তাদের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর জ্ঞান তাদের দিতে হবে, কারণ সরল করার জন্য ওগুলো লাগবে। তাহলে ধারাবাহিকতা বজায় রাখতে হবে, ঠিক আছে। তো সেটাই বলা হচ্ছে যে ধারাবাহিকভাবে উপস্থাপন। তাহলে শিক্ষার্থীদের সামনে শিক্ষক শিক্ষণীয় বিষয়বস্তুকে ধারাবাহিকভাবে উপস্থাপন করবেন। আর কি না, জ্ঞানার্জনে যান্ত্রিক পদ্ধতি নিরসন,
যান্ত্রিক পদ্ধতি নিরসন, নিরসন মানে কি বাদ দিয়ে দেওয়া, মানে যান্ত্রিক পদ্ধতিতে যাতে না শিক্ষার্থীরা শেখে সেটার কথাই বলা হচ্ছে। মানে তোমাকে একটা মুখস্থ করতে দেওয়া হলো, তুমি শুধু মুখস্থই করে গেলে, কিছু বুঝলে না, তুমি কিছু বুঝলে না, মুখস্থ করে গেলে একবারে প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত, তারপরে তুমি পরীক্ষায় তুলে দিয়ে চলে এলে, 2 দিন পর তুমি আবার ভুলে গেলে। তাহলে কি বলা আছে যে জ্ঞানার্জন যখন শিক্ষার্থীরা করবে তারা যেন সেটাকে বুঝে বুঝে মুখস্থ করে, বুঝে বুঝে পড়ে। তুমি যদি কোনো একটা বিষয় বুঝে পড়ো তাহলে সেটা দীর্ঘদিন পর্যন্ত মনে থাকবে, কিন্তু তুমি যদি না বুঝে মুখস্থ করো ওই দিনের জন্যই শুধু মনে থাকবে, হয়তো ওই সময়ের জন্য মনে থাকবে, তারপরে কিছু সময় পরে আবার ভুলে যাবে। এই জন্য শিক্ষককে নজর রাখতে হবে যে শিক্ষার্থীরা যেন কোনোভাবে যান্ত্রিকভাবে কোনো কিছু বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন না করে, তারা যেন বিষয়টাকে বোঝে তারপরে জ্ঞান অর্জন করে, সেটার কথাই বলা হচ্ছে। তাহলে তাহলে এগুলো হচ্ছে সমগ্রতাবাদের গুরুত্ব। আর গুরুত্ব রয়েছে যেটা বলছি, তাহলে শিক্ষণের উদ্দেশ্য গেল সামগ্রিক বিষয়কে উপস্থাপন করতে হবে, ধারাবাহিকভাবে উপস্থাপন করতে হবে, জ্ঞানার্জনে তারা যেন যান্ত্রিক পদ্ধতি নিরসন করে বা যান্ত্রিক পদ্ধতিতে না শেখে সেটাও দেখতে হবে। আর কি সহজ থেকে কঠিনের নীতি, সহজ থেকে কঠিন, সহজ থেকে কঠিন। শিক্ষার্থীদের যদি প্রথমেই একটা কঠিন প্রশ্ন মুখস্থ করতে দেয়া হয় যেটা তারা আগে শোনেনি জানেনি, তাহলে সেই প্রশ্নটা কিন্তু শিক্ষার্থী খুব সহজে মুখস্থ করতে পারবে না বা সেটার প্রতি মনোসংযোগ করতে পারবে না, কারণ তারা ওইটা সম্পর্কে জানে না আগে থেকে। কিন্তু তাদের যদি কোনো একটা জানা বিষয় থেকে তাদের প্রথমে বলা হলো, ধীরে ধীরে তাদেরকে অজানার দিকে নিয়ে যাওয়া হবে। প্রথমে তাহলে শ্রেণীকক্ষে শিক্ষক কি দিয়ে শুরু করবেন, জানা বিষয় থেকে, অর্থাৎ কি আগের দিন অর্থাৎ গতদিন যেগুলো পড়ানো হয়েছে সেগুলোর উপরে কিছুটা আলোচনা হলো, তারপর আজকের যে পাঠ সেটা শুরু হবে। তাহলে জানা থেকে যদি শিক্ষার্থীদের অজানার দিকে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ দেখা দেয়। ঠিক আছে, তাহলে সমাজ থেকে কঠিন, তো এই সমাজ থেকে কঠিন এটাই হচ্ছে জানা থেকে অজানা, এরকম একটা বিষয় মনে করতে পারে। আচ্ছা, আর কি সক্রিয়তা, সক্রিয়তা কি, সক্রিয়তা বলতে শিক্ষার্থীরা যেন শিক্ষাক্ষেত্রে সক্রিয়ভাবে শিখতে আগ্রহী হয়, শিক্ষার্থীরা যেন শ্রেণীকক্ষে সক্রিয় থাকে, তার জন্য শিক্ষককে বিশেষ শিক্ষা পদ্ধতি মানে শিক্ষণ পদ্ধতি, যে পদ্ধতি শিক্ষক শিক্ষাদান করবেন সেটাকে সঠিকভাবে নির্বাচন করতে হবে। মানে শিক্ষক হয়তো আকর্ষণীয় বিষয়কে উপস্থাপন করছেন, ঠিক আছে, এমন হবে যে শিক্ষক এমন একটা বিষয়বস্তু উপস্থাপন করলেন যেখানে শিক্ষার্থীরা অ্যাট্রাকটিভ হচ্ছে। ঠিক আছে, যেমন আমি বললাম যে উপকরণের মাধ্যমে আমরা যদি ধরো আমরা যে আগে আলোচনা হয়েছে যে ধরো ভূগোল পড়াচ্ছি, সেখানে ম্যাপ নিয়ে আনলাম, সেখানে গ্লোব নিয়ে আসা হলো, তাহলে কি হবে, শিক্ষার্থীরা অ্যাট্রাকটিভ হবে। তাহলে আমাকে শিক্ষণ যে পদ্ধতি সেটা চেঞ্জ করতে হবে, তার সঙ্গে সঙ্গে বলার যে ভঙ্গিমা সাবলীলতা, তাদেরকে বকাঝকা না করে পড়াতে হবে যাতে তারা অ্যাট্রাকটিভ হয়, যাতে তারা মানে আকর্ষণ বোধ করে পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হয়। এই জন্য বলা হচ্ছে যে সক্রিয় করে তোলা। তাহলে সক্রিয় করে তোলা। আর কি না পৃথকীকরণ, পৃথকীকরণ কি, যেটা আমরা স্তরে জেনেছি। পৃথকীকরণ বলতে শিক্ষার্থীদের এমন ভাবে শিক্ষা দিতে হবে তারা যেন পৃথক করতে পারে, মানে অপ্রয়োজনীয় বিষয়বস্তুগুলোকে তারা নিজেই বাদ দিতে পারে, কারোর সাহায্য না নিয়ে তারা যেন নিজেই অপ্রয়োজনীয় বিষয়গুলো বাদ দিতে পারে। যেমন আমাদের সিলেবাসের যে অংশগুলো রয়েছে সেগুলোই আমরা কেবল আলোচনা করব, তাহলে বাদ বাকি অংশগুলো আলোচনা করার দরকার নেই, কারণ ওগুলো থেকে প্রশ্ন আসবে না। তাহলে এই যে অপ্রয়োজনীয় বিষয়গুলো আমি পড়ছি না, বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এই ক্ষমতাটা যেন নিজের থেকে হয়। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে পৃথকীকরণ। প্রয়োজনীয় বিষয়গুলো যেন শিক্ষার্থীরা গ্রহণ করতে পারে এবং অপ্রয়োজনীয় বিষয়গুলোকে যেন শিক্ষার্থীরা বাদ দিতে পারে। আর কি সামান্যীকরণ, সামান্যীকরণ বলতে কি না শিক্ষার্থীরা যখন পৃথকীকরণ করা যে বিষয়গুলো সেগুলোকে নিয়ে তারা যখন একটা নির্দিষ্ট সূত্রে উপনীত হতে পারবে, তারা যদি নির্দিষ্ট একটা সূত্রে উপনীত হতে পারে তখন সেটাকে বলা হবে কি সামান্যীকরণ।
যেমন আমরা গেস্টাল্ট তত্ত্বেও দেখেছি কি না, আমরা প্রত্যেকটা পরীক্ষাতেই দেখেছি। ঠিক আছে, আমরা যদি প্রথম পরীক্ষাটার কথা ভাবি, যেখানে হচ্ছে কলাছড়া পাড়ার কথাটা, ঠিক আছে, সেখানে কিন্তু শিম্পাঞ্জিটা প্রথম লাভ ঝাঁপ করছিল, পারেনি। কিন্তু তারপরে সে যখন পুরো বিষয়টাকে দেখলো, অর্থাৎ কিভাবে পারছে, কিভাবে প্যাকিং বাক্সটা টেনে আনছে, কিভাবে তার উপর উঠিয়ে তার উপর দাঁড়িয়ে কলাছড়া পারছে, সে যখন পুরো বিষয়টা দেখে নিল, তাহলে কি তারপরে সে কিন্তু আর ওই লাভ ঝাঁপটা করেনি। তারপর সে নিজের থেকেই প্যাকিং বাক্সগুলো টেনে আনলো, তার উপরে দাঁড়িয়ে কলাছড়া পেরে নিল। তাহলে এটাকে বলা হচ্ছে কি সামান্যীকরণ। অপ্রয়োজনীয় বিষয়গুলো যেন সে নিজের থেকেই বাদ দিয়ে দেয়। দ্বিতীয় পরীক্ষাতে আমরা দেখেছি যে কলাছড়া টেনে আনতে হবে, যে লাঠি দুটোকে জুড়ে, ঠিক আছে, সেখানে আমরা দেখি সে লাঠিগুলোকে খেলতে খেলতে হঠাৎ সে জুড়ে দিল, মানে জুড়ে ফেলতে সক্ষম হলো, তখন সে বড় লাঠি হয়ে গেল, তারপরে সে কলাছড়া পেরে নিল। কিন্তু পরবর্তীকালে ওই যে খেলাধুলা, মানে লাঠিগুলোকে নিয়ে বিভিন্ন রকমের খেলা, লাভ ঝাঁপ করা, এগুলো আর করেনি। যে লাঠি দুটো পেলেই সে লাঠি দুটোকে জুড়ে নিয়ে কলাছড়াটাকে পেরে নিয়ে সে খেয়ে ফেলছে। তাহলে সে পৃথক করতে পারছে তার আচরণগুলোর মধ্যে কোনগুলো লাগবে আর কোনগুলো লাগবে না, এবং সেগুলোর মাধ্যমে সে কি করতে হবে, অর্থাৎ নির্দিষ্ট একটা সূত্রে বা নির্দিষ্ট একটা সমাধান সূত্রে পৌঁছতে পারছে এই পৃথকীকরণ করা বিষয়গুলো নিয়ে। তাহলে এটাই হচ্ছে সামান্যীকরণ। তাহলে এখানে কিন্তু আমাদের গেস্টাল্ট তত্ত্ব শেষ। ঠিক আছে, গেস্টাল্ট তত্ত্ব এখানেই আমাদের শেষ। এগুলো হচ্ছে গেস্টাল্ট তত্ত্বের ইম্পর্টেন্ট বিষয় ছিল। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, কারণ এর পরে আমরা শুরু করব মনঃসমীক্ষণবাদ বলে একটা চ্যাপ্টার আছে, তো সেটা আমরা শুরু করব। তো সেই ভিডিওটা খুব শীঘ্রই আসবে। ঠিক আছে, আর তোমরা এই ভিডিওগুলো দেখে নোটস তৈরি করতে পারো, অথবা এখান থেকে বিষয়টা বুঝে নিলে যে কোন বিষয়টা কিরকম, তারপর নিজের কাছে যে বই আছে, যার কাছে যে বই আছে সেটাই বেস্ট, আর কোনো বই কেনার দরকার নেই বেশি। তো সেখান থেকে তোমরা পড়ে নাও। আর বলি যে তোমরা শিক্ষামূলক বিষয়গুলো যদি পরীক্ষার খাতায় লেখো, সেখান থেকে নাম্বার কাটা যাবে না, কারণ এডুকেশনে লং প্রশ্নে না খুব কম ভুল হয়। ভুল বলে শব্দটা কিন্তু এডুকেশনে খুবই কম। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।